অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের। নিউ ইয়র্কে ইউনুস বাইডেন বৈঠক। জাতিসংঘে উচ্চ পর্যায়ের বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধান সহ ৩ প্রস্তাব। জাতিসংঘের অধিবেশনে মধ্যপ্রাচ্য ইস্যুতে আলোচনা। সংঘাত বন্ধের আহ্বান বিশ্ব নেতাদের। পশ্চিমাদের তীব্র নিন্দায় এরদোয়ান। প্রেসিডেন্ট হিসেবে শেষ ভাষণ বাইডেনের। শ্রীলঙ্কার চীনপন্থী প্রেসিডেন্টকে নিয়ে ভারতের দুশ্চিন্তা। সতর্ক নয়াদিল্লি। প্রধানমন্ত্রী নির্বাচনের পর নির্ধারিত হবে কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ। এবং সিটি অফ জয়ে বন্ধ হচ্ছে শতাব্দীর প্রাচীন ট্রাম চলাচল। প্রাসঙ্গিকতা হারানোয় লাইন তুলে ফেলার সিদ্ধান্ত। মিশ্র প্রতিক্রিয়া কলকাতাবাসীর। পর্যটকদের জন্য সচল থাকবে একটি রুট। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শামীমা শাম্মী। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে কথা জানান বাইডেন। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মঙ্গলবার নজিরবিহীন এক বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জাতিসংঘ অধিবেশনের মধ্যে এবারই প্রথম বাংলাদেশের কোনো সরকার প্রধানের সঙ্গে বৈঠক হয় মার্কিন প্রেসিডেন্টের। দুই নেতার একান্ত বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিগত শেখ হাসিনা সরকারের নিপীড়নের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের সাহসী ভূমিকা ও আত্মত্যাগের কথা তুলে ধরেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সংক্ষেপে জানান কিভাবে শিক্ষার্থীদের অভ্যুত্থানে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করেছে এবং তিনি সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন। অধ্যাপক ডক্টর ইউনুস বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে, আর এজন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন জো বাইডেন। বলেন, সব সহযোগিতা নিয়ে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। বৈঠকে জুলাই বিপ্লব চলাকালীন শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সম্বলিত দ্য আর্ট অফ ট্রায়াম্ফ শীর্ষক আর্ট বুক মার্কিন প্রেসিডেন্টকে উপহার দেন প্রধান উপদেষ্টা। এটা ছিল একটা রেয়ার মিটিং এবং আমরা একটু খোঁজ নিয়ে দেখেছি যে এই প্রথম বাংলাদেশের হিস্ট্রিতে বা ইউএনজি এর হিস্ট্রিতে যে একজন ইউএস প্রেসিডেন্ট বাংলাদেশের একজন হেড অফ গভর্নমেন্টের সাথে ইউএনজি এর সাইডলাইনে কথা বললেন। তো মিটিংটা খুবই বন্ধুত্বপূর্ণ ছিল। জো বাইডেন বলেছেন যে তার ফুল সাপোর্ট আছে বাংলাদেশের প্রতি, বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট, প্রফেসর ইউনুসের যে ইন্টারিম গভর্নমেন্টের প্রতি, এবং উনি জানতে চেয়েছেন কি কি সাপোর্ট লাগবে আরও। হ্যাঁ, এবং উনি বলেছেন যে এই স্টুডেন্টরা যদি এত স্যাক্রিফাইস করতে পারে তাহলে আমরাও তো আরও অনেক কিছু করতে পারি বাংলাদেশের জন্য। এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। সংক্ষিপ্ত বৈঠকে বাংলাদেশ কানাডা সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেন দুই নেতা। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ায় অধ্যাপক ইউনুসের প্রশংসা করেন ট্রুডো। এ সময় ডক্টর ইউনুস বলেন, বিগত সরকার নানাভাবে ধ্বংস করেছে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো। বৈঠকে বাংলাদেশি শিক্ষার্থীদের কানাডায় আরও বেশি ভিসা দেওয়ার অনুরোধ জানান প্রধান উপদেষ্টা। এছাড়াও জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা ও মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ম্যানেজিং ডিরেক্টর ও জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। বিশ্বের বেশ কয়েকটি ক্ষমতাশালী দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং আর্থিক খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর প্রধানদের সাথে বৈঠকে বাংলাদেশকে পুনর্গঠনের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। পৃথক এসব বৈঠকে বিশ্ব নেতারাও বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, এর মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পূর্ণ সমর্থন ব্যক্ত করার ঘটনা খুবই তাৎপর্যপূর্ণ এবং ঐতিহাসিক। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশকে আরও 19 কোটি 9 লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের সাইডলাইন বৈঠকে বিষয়টি নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি উজরা জিয়া।
সংকটের রাজনৈতিক সমাধানে 3 দফা প্রস্তাব তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্যদিকে জাতিসংঘে সদস্যপদ প্রাপ্তির 50 বছর পূর্তি অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় আরও ভূমিকা রাখতে চায় বাংলাদেশ। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়সী প্রশংসাও করেন বিশ্ব নেতারা। নিউ ইয়র্ক থেকে আহমেদ সালেহিনীর রিপোর্ট। জাতিসংঘের অধিবেশন চলাকালে রোহিঙ্গা ইস্যুতে সাইড লাইনে বৈঠকে বসেছিলেন উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। সংকট মোকাবেলায় নানা আলোচনার এক পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি উজরা জায়া ঘোষণা দেন, রোহিঙ্গাদের নিরাপত্তা, আবাসন ও আশ্রয়দাতাদের সহায়তায় $199 মিলিয়ন সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। একই বৈঠকে যোগ দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্র সহ বিশ্ব নেতাদের সহযোগিতা বাড়ানোর তাগিদ দেন। পাশাপাশি সংকট মোকাবেলায় রাজনৈতিক সমাধান সহ 3টি প্রস্তাব তুলে ধরেন তিনি। সাইডলাইনে এই বৈঠক ছাড়াও যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিনে বেশ ব্যস্ত সময় পার করেন ডক্টর ইউনূস। যোগ দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সংস্থা ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের এক অনুষ্ঠানেও। এদিকে জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তির 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান, যেখানে যোগ দেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরাও। এ সময় শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকাও তুলে ধরেন তারা। আর শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সারা বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সবসময় কাজ করবে বাংলাদেশ। 5 দিনের এই সফরে আগামী 27শে সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। আহমেদ সালেহিন, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের মূল বিতর্ক পর্বে উদ্বোধনী বক্তব্যে সংঘাত বন্ধের আহ্বান জানান মহাসচিব আন্তোনিও গুতেরেস। তবে গাজা যুদ্ধ চলমান রাখায় পশ্চিমাদের মূল্যবোধের মৃত্যু হয়েছে বলে তীব্র সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। এদিকে প্রেসিডেন্ট হিসেবে জাতিসংঘ অধিবেশনে শেষবারের মতো ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় আগ্রাসন বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন তিনি। সুন্দর ও শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য জাতিসংঘের সংস্কার করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের শুরুতেই উদ্বোধনী বক্তব্য দেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার বক্তব্যে উঠে আসে চলমান সংঘাতের কথা। গাজা, ইসরায়েল, সুদান ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ নেই বলেও জানান গুতেরেস। এ সময় গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি। Governments and others feel entitled to get out of jail free card. They can trample international law. They can violate the United Nations Charter. অধিবেশনে যোগ দেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিশ্ব নেতারা। গুতেরেসের পর বক্তব্য দেন জাতিসংঘ সাধারণ পরিষদের চেয়ারম্যান ফিলেমন ইয়াং। তার বক্তব্যের মধ্য দিয়ে অধিবেশনের মূল বিতর্ক শুরু হয়। প্রথমেই বক্তব্য দেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দি সিলভা। সুন্দর ও শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য জাতিসংঘের সংস্কার করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, গাজায় চলমান সংঘাত অব্যাহত থাকায় নষ্ট হচ্ছে জাতিসংঘের সুশৃঙ্খল ব্যবস্থা ও পশ্চিমাদের মূল্যবোধ। নিরীহ ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এ সময় ইসরায়েলকে নগ্ন সমর্থন দেয় মিত্র দেশগুলোর প্রতি তীব্র নিন্দা জানান তিনি। পাশাপাশি যুদ্ধ বন্ধে নেতানিয়াহু প্রশাসনের প্রতিও আহ্বান জানান তিনি। গাজা উপত্যকায় বোমা বর্ষণের ইতি টানতে বলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শেষবারের মতো ভাষণ দেন জো বাইডেন। আগ্রাসন বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন তিনি। ইসরায়েল গাজা যুদ্ধবিরতির পাশাপাশি হামাসের হাতে জিম্মিদের মুক্তির দাবি জানান। এছাড়াও বিভিন্ন ইস্যুতেও কথা বলেন বাইডেন। Let us never forget, some things are more important than staying in power. It's your people that matter the most. Never forget, we are here to serve the people. এদিকে গাজায় যুদ্ধ বন্ধ করতে না পারা একটি বিশাল কলঙ্ক। ৭৯তম অধিবেশনে অংশ নিয়ে এমনই মন্তব্য করেন কাতারের আমির তামিম বিন হামাদ আল সামি। গাজায় গণহত্যা চালানোর সমালোচনা করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সংলাপের মাধ্যমে রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানান তিনি। পাশাপাশি পারমাণবিক ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে চলমান অচল অবস্থা শেষ করার কথাও জানান তিনি। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। সিটি অফ জয় কলকাতার রাজপথ থেকে তুলে নেওয়া হচ্ছে শতাব্দীর প্রাচীন পরিবহন ট্রাম। এমন খবরে মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন নগরবাসী। রাজ্য সরকারের দাবি,
শহরে মানুষের মতো অন্য যানবাহনও বাড়ছে, এতে প্রায় অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে ট্রাম। কলকাতার টালিগঞ্জ ট্রাম ডিপো ঘুরে আরও জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। 24 সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলবেলা মধ্য কলকাতার কলেজ স্ট্রিটের রাস্তায় নিজ গতিতে এগিয়ে চলতে দেখা গেল এই ট্রামটিকে। আনুষ্ঠানিকভাবে দিন তারিখ ঘোষণা না হলেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কলকাতা শহর থেকে প্রাচীনতম এই গণপরিবহনটি তুলে নেওয়ার কথা জানিয়েছে। সঙ্গে জানিয়েছে সিদ্ধান্ত নেওয়ার পেছনে যুক্তিও। জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ছোট ছোট ভেহিকেলের সংখ্যাও বেড়েছে। এই অবস্থায় রাস্তার মাঝখান থেকে ট্রামের চলা এটা আজকের দিনে সম্ভব নয়। 1883 সালে ভারতের কলকাতা সহ 15টি শহরে গণপরিবহন হিসেবে যুক্ত হয় এই ট্রাম। প্রথম দিকে ঘোড়ার সঙ্গে বেঁধে এবং পরে কয়লা ডিজেল ইঞ্জিন এবং সবশেষ ইলেকট্রিক ইঞ্জিনে চলে পরিবেশ বান্ধব এই যানবাহনটি। কলকাতার সবচেয়ে কম ভাড়ায় শহরটির প্রায় 60% এলাকায় একদিক থেকে আরেক দিক যাওয়ার সুযোগ থাকায় একসময় তুমুল জনপ্রিয়তা পেয়েছিল ট্রাম। তবে সময়ের সঙ্গে সঙ্গে নগরায়নে বাড়তে থাকে 4 চাকার গাড়ির সংখ্যা, বেড়ে চলে ব্যক্তিগত যানও। 32 কিলোমিটার এলাকা জুড়ে যে ট্রাম লাইন রয়েছে সেটাও বাড়ানো সম্ভব হয়নি রাজ্য সরকারের। সম্ভব হয়নি অন্য পরিবহনের সঙ্গে তীব্র বাণিজ্যিক প্রতিযোগিতায় পেরে ওঠা। এতে আস্তে আস্তে 33টি রুট থেকে কমতে থাকে 150 বছরের প্রাচীন এই যানবাহনের রুট। শেষে মাত্র 2টো রুটে এসে দাঁড়ায় এটি। এবার এলো পুরোপুরি বন্ধ করে দেওয়ার মতো ঘোষণা জানিয়ে বাসিন্দাদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। হলুদ ট্যাক্সি কলকাতা যেমন একটা পুরানো পাবলিক সেবা, ট্রামটা একটি জনপ্রিয় পাবলিক সেবা। সারা পৃথিবীব্যাপী কিন্তু এটা সমৃদ্ধ। ছোট ট্রেনের আদলে ছোট, কিন্তু মানুষ আনন্দ করে এটা ভ্রমণ করে। তবে পর্যটকদের জন্য কলকাতার ময়দান ধর্মতলার মাঝে একটা সংক্ষিপ্ত রুট চালু রাখবে সরকার। সেখানে উঠে পর্যটকরা তুলতে পারবেন সেলফি, নিতে পারবেন ঐতিহ্যের ঘ্রাণও। বেশ কয়েক বছর ধরেই ধুঁকছিল কলকাতার ঐতিহাসিক এই গণপরিবহনটি, আর এবার কলকাতার রাস্তা থেকে পাকাপাকিভাবে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তারা বলছেন এক সময় যখন গরুর গাড়ি চলতো তখন এই ট্রামই ছিল সবচাইতে দ্রুতগামী যান, আর এই মুহূর্তে যেখানে মেট্রো চলছে সেখানে এই যানটি ভীষণভাবে অপ্রাসঙ্গিক। তাই বাস্তবতার নিরিখেই এই সিদ্ধান্তে তাদের আসতে হয়েছে। কলকাতার টালিগঞ্জের ট্রাম ডিপো থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। মালদ্বীপের পর শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট হিসেবে বামপন্থী নেতা অনুরা কুমার দিশানায়েক নির্বাচিত হওয়ায় চিন্তার মেঘ জমেছে ভারতের আকাশে। মালের প্রেসিডেন্ট মুইজের মতন অনুরা চীনাপন্থী, সঙ্গে ভারত বিদেশীও, আর তাই বেশ সতর্ক অবস্থানে রয়েছে নয়াদিল্লি। বিশ্লেষকদের মতে শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরই বোঝা যাবে নতুন প্রেসিডেন্ট ভারতকে কতটা কাছে টানবেন কিংবা দূরে ঠেলার চেষ্টা করবেন। প্রতিবেশীদের নিয়ে বেশ চিন্তার মধ্যে রয়েছে ভারত। মালদ্বীপের পর এবার দেশটির জন্য নতুন মাথা ব্যথার বিষয় হয়ে দাঁড়িয়েছে পার্শ্ববর্তী দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। সম্প্রতি শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বামপন্থী নেতা অনুরা কুমার দিশানায়েক, আর তাতেই চিন্তার নতুন মেঘ জমেছে ভারতের আকাশে। অনুরা বামপন্থী আদর্শের নেতা, সেই সঙ্গে চীনাপন্থীও। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট ভারতের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। মালদ্বীপের প্রেসিডেন্ট ঘোর ভারত বিরোধী হওয়ায় গদিতে বসার কয়েক মাসের মধ্যেই দুই দেশের সম্পর্ক বেশ তিক্ত হয়ে পড়ে। এদিকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা অতীতে ভারত বিরোধী আবেগে কিছুটা উস্কানি দিয়েছিলেন, এজন্য বেশ সতর্ক অবস্থানে রয়েছে নয়াদিল্লি। তবে নির্বাচিত হওয়ার পরপরই নতুন প্রেসিডেন্টকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধন্যবাদ দিতে ভোলেননি অনুরাও। দুই দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় করতে একসঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেন তিনি। নেপালে পুরনো ভারত বিদ্বেষী কেপি ওলি আবার প্রধানমন্ত্রী হয়েছেন। মালদ্বীপের ভার বর্তেছে ঘোষিত ভারত বিদ্বেষী ও চীনাপন্থী মুইজের ওপর। এরই মধ্যে শ্রীলঙ্কায় অনুরা দিশানায়েকের উত্থানও ভারতকে ফেলে দিল নতুন চ্যালেঞ্জের মুখে। বিশ্লেষকদের মতে এই চ্যালেঞ্জ বোঝাবে ভারতের প্রতিবেশী নীতি কতটা সফল আর কতটাই বা ব্যর্থ। অন্তরা সেন, সময় সংবাদ।
মালদ্বীপে অবৈধভাবে কর্মরত ও ব্যবসা পরিচালনার অভিযোগে গত 10 মাসে 4,000-এরও বেশি অভিবাসীকে ফেরত পাঠিয়েছে অভিবাসন বিভাগ, যাদের বেশিরভাগই বাংলাদেশি। এই অবস্থায় দেশটির ওয়ার্ক ভিসার নির্দিষ্ট শর্ত মেনে চলার পাশাপাশি যে কোম্পানির ভিসায় শ্রমিকরা দেশটিতে প্রবেশ করছেন সেখানেই কাজ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন। খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে বিস্তারিত। মালদ্বীপের বর্তমান জনসংখ্যার প্রায় 1/4 প্রবাসী বাংলাদেশি। এর মধ্যে বেশিরভাগই দেশটিতে অবৈধভাবে বসবাস ও বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত। তবে বর্তমান প্রেসিডেন্ট নিজ নাগরিকদের নিরাপত্তার কথা ভেবে অবৈধ অভিবাসন সমস্যা সমাধানে নিয়েছেন নতুন উদ্যোগ। আর তাই অভিবাসীদের ধরতে প্রতিদিনই সাঁড়াশি অভিযান চালাচ্ছে স্থানীয় পুলিশ। গত 10 মাসে আটক হওয়া 4,000-এরও বেশি প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। এদিকে খাদ্য নিরাপত্তার মান পূরণে ব্যর্থ ও অবৈধ ব্যবসায় জড়িতদেরও আটক করেছে মালদ্বীপের পুলিশ। তাদের দ্রুত দেশে পাঠানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইমিগ্রেশন বিভাগ। তবে এ সমস্যার সমাধান করতে বাংলাদেশ সরকার ও দূতাবাসকে উদ্যোগী হওয়ার আহ্বান প্রবাসীদের। ইদানিং মালদ্বীপ ইমিগ্রেশন বা মালদ্বীপ পুলিশ বৈধ অবৈধ কিছু দেখতেছে না, ওরা যাকে পাচ্ছে তাকে অলরেডি বাংলাদেশে পাঠিয়ে দিতেছে। কিন্তু আমরা এত টাকা পয়সা খরচ করে ভিসা লাগাইলাম, ভিসা ঠিক করলাম, কিন্তু আমাদের এখন যদি বাংলাদেশে পাঠিয়ে দেয় তাহলে তো আমরা একটা অন্ধকারে পড়ে যাব। আমরা সামনে যেন কোনো বিপদের সম্মুখীন না হই, সেই জন্য আমি বাংলাদেশ সরকারের কাছে আহ্বান করব যেন আমরা কোনো ধরনের হেনস্থার শিকার না হই। প্রবাসীদের ধারণা, নেতিবাচক কর্মকাণ্ড চলতে থাকলে খুব দ্রুত হাতছাড়া হতে পারে মালদ্বীপের শ্রমবাজার। এই অবস্থায় ওয়ার্ক ভিসার শর্ত মেনে চলার পরামর্শ দিচ্ছে বাংলাদেশ হাই কমিশন। আপনি এক জায়গার ভিসা দিয়ে আরেক জায়গায় কিন্তু কাজ করতে পারবেন না। আপনাকে সুনির্দিষ্টভাবে যে ওয়েবসাইটের জন্য আপনাকে ভিসা প্রদান করা হয়েছে সেখানে আপনাকে কাজ করতে হবে। তো এই বিষয়গুলিতে আমাদেরকে আরও সচেতন হতে হবে। এখন পর্যন্ত মালদ্বীপ ফেরত প্রবাসীদের সংখ্যা প্রকাশ করেননি অভিবাসন বিভাগ, তবে বেশিরভাগই বাংলাদেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, মালদ্বীপ। মালয়েশিয়ার সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছেন দেশটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনে 10 দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দিয়েছেন তারা। দাবিগুলোর মধ্যে আছে সাধারণ কর্মী ভিসার ক্যাটাগরিতে সিঙ্গেল এন্ট্রি ভিসা থেকে মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করা, হাই কমিশনে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অপসারণ, প্রবাসী কেউ মারা গেলে মরদেহ সরকারি খরচে দেশে পাঠানো। 26 সেপ্টেম্বরের মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসীরা। পাকিস্তানের রাষ্ট্রীয় এয়ারলাইন্স বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। আগামী 1 অক্টোবর নিলামের আয়োজন করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার দেশটির জাতীয় পরিষদের কমিটির বরাতে এ তথ্য জানায় একটি বেসরকারি টেলিভিশন। সরাসরি সম্প্রচার হতে পারে এই নিলাম অনুষ্ঠান। বেসরকারি খাতে পরিচালনা করতে নিলামে তোলা হবে এটি। এর আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দেয়া সংস্কারের শর্ত অনুযায়ী লোকসানে থাকা রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্সের 51 থেকে 100% পর্যন্ত শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিল পাকিস্তান সরকার। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে নিহত শিশুদের উৎসর্গ করে ইকো অফ লস্ট ইনোসেন্স শিরোনামের প্রদর্শনীর আয়োজন করা হয় কাতারের রাজধানী দোহায়। প্রতিটি টেডি বেয়ার থেকে সংগৃহীত অর্থ সরাসরি চলে যাবে অবরুদ্ধ গাজার নিরীহ মানুষের সাহায্যের জন্য। ভিন্নধর্মী এই প্রদর্শনীটি চলবে 26 সেপ্টেম্বর পর্যন্ত। সারি সারিভাবে সাজানো হাজার হাজার টেডি বিয়ার। কালো টি শার্ট পরিহিত টেডি বিয়ারগুলোর গায়ে লেখা রয়েছে, আমি শুধু একটি সংখ্যা নই, আমি পরিচয় সহ একটি মানুষ। কাতারের রাজধানী দোহায় চলমান গাজা ইসরায়েল যুদ্ধে যে শিশুরা প্রাণ হারিয়েছে তাদেরকে উৎসর্গ করে টেডি বিয়ারগুলোর প্রদর্শনী করা হয়। প্রতিটি পুতুল গাজায় নিহত শিশুদের কণ্ঠের প্রতিধ্বনিকে প্রতিনিধিত্ব করে। টেডি বিয়ারকে শৈশবের প্রতীক হিসেবে ধরা হয়। দোহায় প্রাথমিকভাবে 15,000 টেডি বিয়ার ইকো অফ লস্ট ইনোসেন্স শিরোনামে প্রদর্শনীতে তুলে ধরা হয়। শিশুদের সচেতনতা আনতে এবং গাজার সহায়তার তহবিল সংগ্রহের জন্যই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। প্রতিটি টেডি বিয়ার বিক্রির লভ্যাংশ গাজার শিশুদের সাহায্যের জন্য দান করা হবে। গেল 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলিদের বর্বরতায় যে শিশুরা জীবন হারিয়েছে তাদেরকে প্রতীকী করার জন্য একটি আর্ট ইনস্টলেশনের অংশ হিসেবে এই টেডি বিয়ারগুলোর প্রদর্শনী করা হয়েছে।
টেডি বিয়ারের ধারণাটি আমাকে স্পর্শ করেছে। এটি দেখায় যে ধ্বংসস্তূপের নিচে এখনো শিশু রয়েছে, সেখানে প্রতিদিন শিশুরা মারা যাচ্ছে। তারা একটি দুর্বিষহ জীবনযাপন করেছে এবং তারা খাবার ও তাদের পিতামাতা থেকে বঞ্চিত ছিল। আমি ফিলিস্তিনের জনগণকে সাহায্য করার জন্য আজ প্রদর্শনীতে এসেছি। আমি একটি টেডি বিয়ার কিনেছি এবং যে অর্থ দিয়ে তা কিনেছি তা ফিলিস্তিনি শিশুদের কাছে চলে যাবে, তাদের খাবার ও কাপড় কিনতে সাহায্য করবে। শিশুরা পছন্দ করে বাছাই করে নিচ্ছে টেডি বিয়ার, যে অর্থ সরাসরি চলে যাবে নিরীহ গাজাবাসীর সাহায্যের তহবিলে। লেবানিজ শিল্পী বাসির মোহাম্মদের ডিজাইন করা 15,000 টেডি সম্বলিত আর্ট ইনস্টলেশনটি চলবে 26 সেপ্টেম্বর পর্যন্ত। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। লন্ডনে হতে যাচ্ছে বিখ্যাত জাপানি শিল্পী ইয়াওই কুসামার নতুন প্রদর্শনী। শিগগিরই খোলা হবে এভরিডে আই প্রে ফর লাভ শিরোনামের চমৎকার এই প্রদর্শনীর দ্বার। থাকবে জনপ্রিয় এই শিল্পীর তৈরি ভাস্কর্য থেকে শুরু করে রঙিন চিত্রকর্ম ও নতুন ইনফিনিটি মিরর রুম। প্রদর্শনীটি চলবে 25 সেপ্টেম্বর থেকে 2রা নভেম্বর পর্যন্ত। অন্ধকারের মধ্যে নানা রঙের আলো দিয়ে সাজানো এই শিল্পকর্মটির নাম ইনফিনিটি রুম। রুমের বাইরে আরও দেখা যাচ্ছে ব্রোঞ্জের তৈরি নারীদের ভাস্কর্য, রয়েছে চমৎকার রঙিন সব চিত্রকর্ম। এসবই তৈরি করেছেন জাপানি এক শিল্পী। বিখ্যাত এই শিল্পীর নাম ইয়াওই কুসামা, যার বয়স 95 বছর, যিনি এই বয়সেও উদ্দীপনার সঙ্গে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন নতুন নতুন শিল্পকর্ম তৈরিতে, একই সঙ্গে পারদর্শী ছবি আঁকা ও ভাস্কর্য তৈরিতে। এছাড়াও তৈরি করেছেন বিখ্যাত ইনফিনিটি রুম। এই ইনফিনিটি রুমই তাকে বিপুল পরিচিতি এনে দিয়েছে শিল্পপ্রেমী মানুষের কাছে। এবার হতে যাচ্ছে তার নতুন প্রদর্শনী। অন্যান্য শিল্পকর্মের পাশাপাশি এই প্রদর্শনীতে থাকবে তার তৈরি নতুন আরেকটি ইনফিনিটি রুম। এভরিডে আই প্রে ফর লাভ নামের এই প্রদর্শনীর দরজা জনসাধারণের জন্য খুব দ্রুতই খোলা হবে। বুধবার শুরু হয়ে এই প্রদর্শনী চলবে 2 নভেম্বর পর্যন্ত। হাজার হাজার আলোকিত রঙে মিটমিট করা ইনফিনিটি রুমের এই দৃশ্যকে ক্ষণস্থায়ী মানব জন্মের মায়ার সঙ্গে তুলনা করেছেন এই শিল্পী। ইয়াওই কুসামা পরিচিত তার ডট কভার শিল্প ও কুমড়ার মোটিফের জন্য। তার অসাধারণ সব শিল্পকর্মের মাধ্যমে সবচেয়ে সফল জীবন্ত নারী শিল্পীদের একজন হিসেবে জায়গা করে নিয়েছেন। কাকুলি আখতার, সময় সংবাদ। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ের।